ওকে, মাঝে মাঝে মানে ভুলে যাই, দেখছো? আমি কোথা থেকে যে হবে অনেক সময় ভুলে যাই। ওকে, চলো ঠিক আছে, এবার আশা করছি দেখতে পাচ্ছ স্ক্রিনে। চলো, দেখা পাচ্ছি। প্রথম প্রশ্ন দেখো। প্রথম প্রশ্ন এরকম ছিল যে 856 আর 917 কে যে বৃহত্তম সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগফল 8 এবং 5 অবশিষ্ট থাকে সেটা কি? এই ধরনের অঙ্কের ক্ষেত্রে অবশ্যই যেহেতু বৃহত্তম সংখ্যা বলেছে মানে গসাগু বের করতে হবে। ডি তোমরা অ্যান্সার করছো। আর গসাগু বের করব, কিন্তু যদি আলাদা আলাদা ভাগশেষ থাকে তাহলে প্রথম সংখ্যা থেকে প্রথম ভাগশেষ আর দ্বিতীয় সংখ্যা থেকে দ্বিতীয় ভাগশেষ বিয়োগ করব, তারপর গসাগু বের করব। তার মানে এই যে 856 রয়েছে সেখান থেকে 8 বিয়োগ করব, আর 917 রয়েছে সেখান থেকে আমরা 5 বিয়োগ করব। তাহলে 856 থেকে 8 বিয়োগ করলে কত হয়? 848। আর 917 থেকে 5 বিয়োগ করলে 912। এই তো দুটি সংখ্যা, এদের আমরা লসাগু বের করব। এবার খেয়াল করো তো, এই 848 আর 912 শেষ দুটি অঙ্ক 4 দিয়ে যায়, তাহলে পুরোটাকেই 4 দিয়ে যাবে। 4 দিয়ে দিয়ে দাও। 4 2 8, 4 1 কে 4, 4 2 8। 912কে 4 2 8 থাকে 1 11, 4 2 8 থাকে 3 32, 4 8 32। আবারও দেখো শেষে 12 আছে আর 28 আছে, মানে 4 দিয়ে ভাগ করা যায়, তো আবার 4 দিয়ে ভাগ করে দাও। 4 5 20, 1 থেকে 12, 4 3 12। এটাও 4 5 20, 2 থেকে 28, 4 7 28। দেখো 53 একটা মৌলিক সংখ্যা, তাই না? তার মানে আর যাবে না, আর দুটিকেই ভাগ করা যাবে না কোনো সংখ্যা দিয়ে। তাহলে আমাদের গসাগু কী হবে? এই পাঁচটা হবে আমাদের গসাগু। তার মানে 4 ইন্টু 4 অর্থাৎ 16। এটাই হবে আমাদের অ্যান্সার। 16 দিয়ে ভাগ করলে 8 এবং 5 অবশিষ্ট থাকে। অপশন ডি হবে সঠিক উত্তর। কারো কোনো প্রশ্ন রয়েছে? ওকে, চলো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেনে 2 নম্বরে বলা হয়েছিল 0.9, 0.09 আর 0.009। এখানে দেখো, বাহ, তোমরা তো অ্যান্সার অটোমেটিক করে ফেলছো, ভালো। এইভাবে মাঝে মাঝে তোমাদেরকে আমি দেব, ঠিক আছে? কি বলে, 30টি 40টি কোশ্চেনের একটা সেট দেব, চেষ্টা করবে বাড়িতে করার। দেখো একটা জিনিস, এখানে আমি দেখতে পাচ্ছি 10 আর 100 1000 এর গুণিতক হয়ে আছে, তাই না? এই ধরনের অঙ্কে মানে যেখানে সংখ্যাগুলো দেখতে একই, শুধু দশমিকের হেরফের আছে, এরকম যদি থাকে, তাহলে যার যে কমটির আগে দশমিক থাকলে সেটাই হয় লসাগু। মানে এলসিএম কি হবে? এলসিএম হবে 0.9, এক ঘর আগে দশমিক আছে। আর গসাগু কি হবে? গসাগু হবে যেটা বেশির আগে দশমিক আছে। দেখো এই লাস্টে 0.009, এটা হবে গসাগু। তো বেশি ঘর আগে যদি দশমিক থাকে সেটা গসাগু হয়, আর যদি কম ঘর যেটা থাকে সেটা লসাগু হয়। সিম্পল জিনিস। তো আমাদের অ্যান্সার হবে লসাগু বের করতে বলেছে, অপশন এ হবে উত্তর। এবার কেন হয় একবার বলে দিই, তাহলে তোমরা বুঝতে পারবে। ঠিক আছে, ঝটপট বলে দিই, বুঝতে পারবে। দেখো 0.9কে আমরা বলতে পারি 9/10, তেমনি 0.09কে আমরা বলতে পারি 9/100। দশমিক 2 ঘর আগে দশমিক আছে, তুলে দিলেন 100 হয়। আর 3 ঘর আগে দশমিক আছে মানে হয়ে যাবে 9/1000। এবার লসাগু বের করতে বললে কি করতে হয়? উপরটার লসাগু আর নিচেরটার গসাগু। ঠিক আছে, তো উপরটার লসাগু কত হবে? 3টি 9-এর লসাগু 9ই হবে। আর 10, 100 আর 1000 এর গসাগু হয় 10। কেন? কোন সংখ্যা দিয়ে সবগুলোকে ভাগ করা যায়? 10 দিয়ে সবগুলো ভাগ করা যায়, তো 10 হবে আমাদের গসাগু। এবার 9/10 তার মানে তো 0.9, এটাই হচ্ছে লসাগু। বুঝতে পারলে? তো অপশন এ হবে উত্তর। খুব সহজ। নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন ছিল একটি 6 অঙ্কের সংখ্যা এমন যে 3টি অঙ্ক পুনরায় আসে, যেমন 456 456 বা 345 345 ইত্যাদি সংখ্যা কোন ধরনের সকল সংখ্যা দ্বারা সর্বদা বিভাজ্য হবে? তোমরা সকলে অ্যান্সার করেছো 1001, ওয়েল ডান। এগুলো আমি পেড ব্যাচে তোমাদেরকে করিয়েছি। যদি 3টি করে রিপিট হয় তার মানেটা কি? তার দুটো মানেটা সংখ্যা মেমো। সবসময় এটা মনে রেখো
তিনটি তিনটি করে রিপিট যদি হয়, এখানে দেখো 456, এটাকে আমরা বলতে পারি কি 456 ইন্টু 1001। তুমি করতে পারো, দেখো ভাগ করলে তুমি এটাই পাবে, গুণ করলে তুমি এটাই পাবে। তার মানে একটা গুণিতক আমরা কি পাচ্ছি, একটা গুণিতক আমরা 1001 পাচ্ছি। তার মানে সংখ্যাটা অবশ্যই 1001 দ্বারা বিভাজ্য হবে। এবার মনে রেখো 1001-এর তিনটি গুণিতক থাকে, একটা হচ্ছে 7, একটা হচ্ছে 13, আর একটা হচ্ছে কত, 11। এই 1001-কে তুমি এই তিনটির গুণফল হচ্ছে 1001, তাই না? হ্যাঁ কি না? তার মানে যদি 1001 7 দিয়ে ভাগ করা যায়, তাহলে পুরো সংখ্যাটিকে 7 দ্বারা ভাগ করা যাবে। 1001 যদি 13 দিয়ে বিভাজ্য হয়, তাহলে পুরো সংখ্যাটি 13 দিয়ে ভাগ করা যাবে। 1001 যদি 11 দ্বারা বিভাজ্য হয়, তাহলে পুরো সংখ্যাটিও 11 দ্বারা বিভাজ্য হবে। তাই মনে রেখো শুধু 1001 নয়, 1001-এর পাশাপাশি 7, 13, 11 এই সংখ্যা দ্বারাও বিভাজ্য হয়। এই সংখ্যাগুলোর মধ্যে একটা থাকবে, সবগুলো থাকবে না, একটা থাকবে। এখানে 1001 দিয়েছে, তো সেটাই হবে আমাদের উত্তর। ক্লিয়ার? কারো কোনো প্রশ্ন? চলো 4 নম্বরটা দেখো। 4 নম্বরে বলেছে 3-এর পাওয়ার 1-এর 3, 2-এর পাওয়ার 1-এর 2, 1, আর 6-এর পাওয়ার 1-এর 6। হুইচ ওয়ান ইজ গ্রেটেস্ট? কোনটা সব থেকে বড় আমাকে বের করতে হবে। দেখো এই ধরনের অঙ্কের ক্ষেত্রে পাওয়ারে যেগুলো আছে তার নিচে, পাওয়ারের নিচে যেগুলো আছে তার লসাগু বের করতে হয়। মানে প্রথমটা এরকম দেওয়া আছে, দেখো, আচ্ছা আমি একটু উপরে করে দিই এটা। দেখো কি আছে, 4 নম্বরটা পাওয়ারে আছে তোমার 3-এর পাওয়ার আছে 1-এর 3, তারপরে আছে 2-এর পাওয়ার 1-এর 2, তারপরে আছে 1, আর লাস্ট যেটা রয়েছে 6-এর পাওয়ার হচ্ছে 1/6। তো নিচে কি আছে, 3 আছে, 2 আছে, আর 6 আছে, তার মানে লসাগু 6 হয়। তো সবগুলো পাওয়ারের সঙ্গে 6 গুণ করো, এটার সঙ্গে 6 গুণ, এটার সঙ্গে 6 গুণ, এখানে পাওয়ারে 6 চলে আসবে, এটার পাওয়ারে 6 গুণ। তাহলে হবেটা কি, এই 3 আর 6 কাটলে 2 হয়, মানে 3-এর পাওয়ার 2, তার মানে এটা পাবো 9। এই 2 দিয়ে 6 কাটলে 3 পাবে, মানে 2-এর পাওয়ার 3, তার মানে হচ্ছে 8। 1-এর পাওয়ার 6 মানে তো একই হয়, আর এই 6 আর 6 কেটে গেলে 1-এর পাওয়ার 1, 6-এর পাওয়ার 1 থাকছে, তার মানে 6। এবার বলো কোনটা গ্রেটেস্ট, কোনটা সব থেকে বড়? প্রথমটাই সব থেকে বড়, প্রথমেরটাই সব থেকে বড়। ক্লিয়ার সবার? হ্যাঁ স্যার ক্লিয়ার। চলো 5 নম্বর দেখো। 5 নম্বরটা খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, বিভিন্নবার বিভিন্ন পরীক্ষাতে এসেছে এই গুণফল আর ভাগফল দিয়ে, তো খুব ইম্পর্টেন্ট অঙ্ক। দেখো এখানে যেটা ধরে আমাকে করতে হয় সেটা হচ্ছে গুণফল, এই ভাগফল দিয়ে। আচ্ছা তোমাকে যদি আমি সাপোজ বলি যে দুটি সংখ্যা আছে, একটা হচ্ছে 50 আর একটা হচ্ছে 10, ভাগ করলে কত পাবো? 5। ভাগ করলে আমরা 5 পাবো। এই যে ভাগফলটা 5 না, এই ভাগফল যদি 5 বলে দেয়, তাহলে আমি চোখ বন্ধ করে বলতে পারি এই দুটি সংখ্যা একটি আরেকটির 5 গুণ। দেখো 10-এর 5 গুণ হচ্ছে 50, হ্যাঁ কি না? তো এই ভাগফলটাই বলে দেবে যে সংখ্যা, যে দুটি সংখ্যা আছে সেটা কত গুণ, একটি আরেকটির কত গুণ সেটা বলে দেয়। যেমন আরেকটা উদাহরণ দিচ্ছি, ধরো তোমাকে দেওয়া হয়েছে 27, একটা সংখ্যা 27 আর একটা সংখ্যা 3, তো 27-কে 3 দিয়ে ভাগ করলে কত ভাগফল হবে? 9। তো এই যে ভাগফল 9 হচ্ছে, এই ভাগফলটা দেখেই বলতে পারি যে একটা 3 হলে আর একটা হবে 27, 9 গুণ হবে। 3-এর 9 গুণ হচ্ছে 27, তাই না? তো এখানে যে দুটি সংখ্যার তোমাকে ভাগফল দিয়েছে 3 আর গুণফল 243, তো আমি তো সরাসরি বলতে পারি ভাগফল যেহেতু 3, তাই একটা সংখ্যা যদি x হয় আর একটা হবে 3x, 3 গুণ, 3 গুণ হবে। এবার এই দুটির গুণফল, কি ব্যাপার অনেকে পালাচ্ছে কেন ক্লাস থেকে? নেটওয়ার্ক সমস্যা নাকি? নেটওয়ার্কের প্রবলেম। হ্যাঁ স্যার নেটওয়ার্কের সমস্যা।
ওকে, আমার নেটওয়ার্কের সমস্যা নেই আশা করছি। চলো, ঠিক হয়ে যাবে। ওকে, এই দুটি সংখ্যা এটি গুণ করলে কি বলেছে, এদের গুণ করলে বলেছে 243। তাহলে বলো এক্স আর 3x, এই 3-এর সঙ্গে এই 43 কেটে দিলে আমরা 81 পাই। তাহলে দুটি এক্স আছে, তাহলে এক্স স্কোয়ার, এদিকে হচ্ছে 81, 81 মানে কার স্কোয়ার, 9-এর স্কোয়ার। তাহলে এক্স স্কোয়ার আর 9 স্কোয়ার, তার মানে এক্স এর মান হচ্ছে 9। ঠিক। এবার বলো দুটি সংখ্যা, একটা ছিল এক্স আর একটা 3x। এক্স মানে যদি 9 হয়, তাহলে 3x মানে কত হবে? 27। এই দুটির অন্তর কত? 18। এইটা হবে আমাদের অ্যান্সার। ক্লিয়ার? এবার এর আর একটা ফর্মুলা হয় যেটা হ্যাঁ, কি বলছো কে? বিশ্বজিৎ বলো। ওকে, স্যার আমি কিছু বলি? আরেকটা হ্যালো স্যার, হ্যাঁ রাজা বলো। বলছি ওই রুট ওভার করে 243 ইন্টু 3 করলে তো 27, মানে গুণ করলে তো রুট ওভার 27 হয়ে যায়। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক ঠিক ঠিক, বাহ। ওটাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটাও আমি বলে দিই একবার, তুমি ওটা একটু বলুন। হ্যাঁ হ্যাঁ, মনে রেখেছো, বাহ। চলো দেখো, গুণফল আর ভাগফল যদি বলে তাহলে বড় সংখ্যাটা তুমি সরাসরি পেয়ে যাবে। বড় সংখ্যা কি পাবে? রুটের ভেতরে এই দুটি গুণ, 243 ইন্টু 3। ঠিক আছে, রুটের ভেতরে গুণ করলে বড় সংখ্যা, ভাগ করলে ছোট সংখ্যা। তো দেখো 243কে আমরা লিখতে পারি 81 ইন্টু 3, এটা 243, আর একটা 3 আছে এক্সট্রা। দেখো 81 রুট করলে 9 বেরিয়ে আসবে, আর দুটি 3-এর জন্য একটা 3 বেরিয়ে আসবে, তার মানে 27। এটা বড় সংখ্যা। ছোট সংখ্যা কি বললাম? ছোট সংখ্যা যদি আমরা রুটের ভেতরে ভাগ করে দিই, ঠিক আছে, 243 ডিভাইডেড বাই 3, গুণফল আর ভাগফলকে ভাগ করে দিলে ছোট সংখ্যা। দেখো 3-এর সঙ্গে এটা কাটলে আমরা 81 পাই, 81 রুট মানে হচ্ছে 9। এবার 27 আর 9, এটার বিয়োগফল আমাকে চেয়েছে 18। অ্যান্সার হবে অপশন ডি। চলো নেক্সট, দুটি বলে দিলাম। এটাও ইম্পর্টেন্ট, যেটা যোগফল বলা হয়েছে। দুটি সংখ্যার যোগফল 120 আর ভাগফল 5। তোমাদের 80 অ্যান্সার করছো অনেকেই, ওয়েল ডান। ওকে ওকে, দেখো একইভাবে আমি যে জিনিসটা তোমাদেরকে শেখালাম, এতক্ষণ চেষ্টা করলাম শেখানোর, সেটা হচ্ছে ভাগফলটা ইম্পর্টেন্ট। ভাগফল বলেছে 5, তার মানে একটা এক্স হলে আর একটা হবে 5 গুণ, মানে 5x। একটা এক্স হলে আর একটা 5 গুণ হবে, কারণ ভাগফল 5। ভাগফলই বলে দেয় একটা আর একটা কত গুণ। এবার এই দুটি যোগ করে দাও, এক্স আর 5x, এই দুটি যোগ করলে কত বলেছে? এই দুটি যোগ করলে 120। তাহলে 6x সমান 120। এক্স এর ভ্যালু কি হবে? 6 আর 120 কাটলে 20, এক্স এর মান হচ্ছে 20। তাহলে একটা সংখ্যা এক্স মানে হচ্ছে 20, আর একটা সংখ্যা 5x মানে 5 20 100। এই দুটির অন্তর চেয়েছে, তো এই দুটির অন্তর হবে 80। এটাই হবে উত্তর, অ্যান্সার সি। স্যার এক্স না ধরেই তো হয়ে যাচ্ছে, দুটি সংখ্যা যোগ ফলে 100, আর দুটো যোগ করলে 20 যোগ করলে 120। কি করে হচ্ছে? 100টা পেলে কি করে? আপনি- 100টা পেলে কি করে? ওকে চলো নেক্সট, 7 নম্বর অঙ্ক দেখো। বলা হয় যে দুটি সংখ্যা 17 দ্বারা ভাগ করলে 13 এবং 11 ভাগশেষ থাকে। তাহলে সংখ্যা দুটির সমষ্টিকে 17 দ্বারা ভাগ করলে কত ভাগশেষ থাকবে? কি অ্যান্সার এসছে তোমাদের? স্যার আমি পারিনি। বাহ, সমিত করেছো 7, 6, অনির্বাণ 7, বাহ, অনেকে 7 অ্যান্সার করেছে এবং 7 সঠিক উত্তর। দেখো খাদিজাও করেছে 7, বাবা খাদিজা অনেকদিন পর ক্লাসে। দেখো কিভাবে অ্যান্সার বের করব। এই ধরনের অঙ্কের ক্ষেত্রে যদি দুটি সংখ্যাকে একটা ভাজক দিয়ে ভাগ করে আলাদা আলাদা ভাগশেষ হয়, তাহলে সেই সংখ্যা দুটির সমষ্টিকে যদি একই ভাজক দিয়ে ভাগ করি, তাহলে কত ভাগশেষ থাকবে, এর সিম্পল একটা নিয়ম আছে। এই যে ভাগশেষ যে দুটি রয়েছে না, 13 আর 11, সেই দুটিকে যোগ করবে, আর সেখান থেকে ভাজকটা বিয়োগ,
আমরা অ্যান্সার পেয়ে যাব। 13 আর 11 যোগ করলে 24 হয়, সেখান থেকে 17 বিয়োগ তার মানে 7, এটাই হবে অ্যান্সার। এবার কেন হয়, কেন হয় চলো একটু বোঝার চেষ্টা করি। আচ্ছা আমাকে বলো তো, প্রথম কোন সংখ্যাকে 17 দিয়ে ভাগ করলে 13 ভাগশেষ থাকবে? সব থেকে ছোট কোন সংখ্যা? 30। 30 আমরা পাবো কি করে? 17 দিয়ে ভাগ করছি আর ভাগশেষ থাকছে 13। তো নিয়মই হচ্ছে প্রথম যে সংখ্যাটা হয় সেটা হচ্ছে এই দুটির যোগফল। 17 আর 13 এর যোগফল হচ্ছে 30। 30কে তুমি 17 দিয়ে ভাগ করো, দেখবে 13 ভাগশেষ। আবার 17 দিয়ে ভাগ করছো, মাইক্রোফোন অফ রাখো, 11 ভাগশেষ। বলতো কোন সংখ্যা হবে? কোন সংখ্যা? 28। এই দুটির যোগফল 28। 28কে তুমি 17 দিয়ে ভাগ করো, 11 ভাগশেষ থাকবে। এবার আমাকে বলেছে এই যে দুটি সংখ্যা 30 এবং 28, এদের যোগফলকে 17 দিয়ে ভাগ করব। তো 30 আর 28 হচ্ছে 58। 58কে আমাকে 17 দিয়ে ভাগ করতে হবে। তো 58কে যদি আমি 17 দিয়ে ভাগ করি তাহলে কত ভাগশেষ থাকবে? 3 দিয়ে যাবে, 51, 7 ভাগশেষ। এটাই হচ্ছে উত্তর। কিন্তু পরীক্ষার হলে তুমি এভাবে করবে না। পরীক্ষার হলে কি করবে? যে ভাগশেষ দুটি বলে আছে সেই ভাগশেষ দুটি যোগ, সেখান থেকে ভাজক বিয়োগ করে দেবে, তুমি অ্যান্সার পেয়ে যাবে 7। ক্লিয়ার সবার? হ্যাঁ স্যার। নেক্সট 8 নম্বর অঙ্ক। যদি দুটি সংখ্যার যোগফল 36 এবং তাদের গসাগু ও লসাগু যথাক্রমে 3 এবং 105 হয়, তাহলে বলতে হবে এই সংখ্যা দুটির অনন্যকের যোগফল কত? 3/35, 4/35, অপশন ডি নান, 3/35, সি করছো অনেকে। ওকে, দেখো একটা জিনিস মনে রেখো, অনন্যকের যোগফল বললে যে কোনো দুটি সংখ্যা যদি অনন্যকের যোগফল বলে তাহলে উপরে হয় যোগফল আর নিচে হয় গুণফল সব সময়। বাস এইটুকুই তো করতে হবে। দেখো তোমার খেয়াল আছে যোগফল বলা আছে 36, তো উপরে 36 দেব, নিচে গুণফল দেব। আচ্ছা তোমরা কি জানো যে দুটি সংখ্যার গুণফল আর লসাগু গসাগুর গুণফল সমান হয়? তো যদি লসাগুর গসাগুর গুণফল আর সংখ্যা দুটির গুণফল সমান হয়, তাহলে আমি এখানে লসাগু গসাগু দেওয়া আছে সেই দুটি গুণ করে দেবো, 3 × 105। এটাই তো সংখ্যা দুটির গুণফল। কারণ আমরা জানি লসাগু গসাগুর গুণফল আর সংখ্যা দুটির গুণফল সমান হয়। বাস কাটাকাটি করে অ্যান্সার পাবে। 3 দিয়ে এটা কেটে দাও 12, এটা 3 দিয়ে কাটলে 4, এটা 3 দিয়ে কাটলে 35, তাহলে আমরা পাবো 4/35। এবার প্রশ্ন হচ্ছে এটা হয় কেন, যোগফল বাই গুণফল কেন হয়? তো ভালো করে খেয়াল রাখো। দেখো ধরো দুটি সংখ্যা x আর y, তাহলে এদের অনন্য কি হবে? এদের অনন্যক হবে 1/x প্লাস 1/y, এই দুটি অনন্যক, এটাই যোগফল অনন্যকের। দেখো এর যদি তুমি লসাগু করো তো নিচে x y লসাগু আসবে, x এর জন্য y উপরে চলে যাবে আর y এর জন্য x উপরে যাবে, এটাই তো যোগফল, অনন্যকের যোগফল। খেয়াল করো উপরে x y যোগ হয়ে আছে মানে যোগফল উপরে, আর নিচে x y গুণ হয়ে আছে মানে গুণফল নিচে। ক্লিয়ার? ওকে, নেক্সট একটি সংখ্যা x যেটা 7 দ্বারা বিভাজ্য, সংখ্যাটিকে যখন 8, 12 এবং 16 দ্বারা ভাগ করা হয় তখন প্রতি ক্ষেত্রে 3 ভাগ শেষ থাকে। 147। তো এর নমুনা দেখো 7 দ্বারা বিভাজ্য, তুমি যদি খেয়াল করো অপশনের দিকে তো একটাই আছে, এটাই 7 দ্বারা বিভাজ্য, এটাই আমাদের অ্যান্সার হবে। হ্যাঁ আমরা অপশন দেখে বলতে পারছি, কিন্তু আমরা করব কি করে? এই ধরনের অঙ্কের ক্ষেত্রে তোমরা সকলে জানো লসাগু বের করতে হয়, কারণ শেষে সংখ্যাগুলোর শেষে দিয়ে আছে, শেষে যদি দিয়ে থাকে তাহলে লসাগু বের করতে হয়। এবার দেখো লসাগু যদি বের করি আমি 8, 12 এবং 16, তো 4 দিয়ে যাচ্ছে, 4 দিয়ে দাও, 2, 3, 144। এটা হবে 4, এটা আবার 2 দিয়ে দাও, তুমি পাবে 3, 2, এর লসাগু হচ্ছে 48। দেখো বলেছে প্রতি ক্ষেত্রে 3 ভাগশেষ থাকে, তাহলে 48 3 ভাগশেষ আছে, ভাগশেষ যোগ করতে হয়, কারণ 48 হচ্ছে সেই সংখ্যা যে সংখ্যাটাকে ভাগ করা যাবে ওই সংখ্যা দিয়ে, আর এখানে 3 যদি ভাগশেষ থাকে তাহলে সংখ্যাটা নিশ্চয়ই 3 বেশি,
48 অবধি ভাগ যাবে আর 3টা পড়ে থাকবে, তাহলে সংখ্যাটি কত হবে? সংখ্যাটি হবে 51। এবার প্রশ্নে একটা শর্তও দেওয়া ছিল। শর্ত কি ছিল? যেটা 7 দ্বারা বিভাজ্য, কিন্তু এখানে 7 দ্বারা তো বিভাজ্য নেই। তাহলে কি করব? তাহলে এইটা আমাদের অ্যান্সার হবে না। হবে কি, এই যে লসাগু ছিল 48, এর গুণিতক নেব। এবার 48-এর সঙ্গে 2 গুণ করব, তারপর 3 যোগ করব। আমরা কত পাবো? 96, 3 99। 99 7 দ্বারা ভাগ করা যায় না, মানে এটা হবে না। 48-এর এবার 3 গুণ, লসাগুর এবার 3 গুণ নেব, আর 3 তো আমাকে এক্সট্রা যোগ করতে হবে। 48 3 144, 144 আর 3 হচ্ছে 147। হ্যাঁ, 147কে 7 দ্বারা ভাগ করা যায়। তো এটাই হবে সব থেকে ছোট সংখ্যা, যেটা 8, 12 এবং 16 দিয়ে ভাগ করলে 3 ভাগশেষ থাকবে। ক্লিয়ার? হ্যাঁ স্যার। চলো নেক্সট। হ্যাঁ স্যার। এই প্রশ্নটা ক্লাসে কিন্তু অনেকেই পারোনি, এবার আশা করছি পারবে। 41, ওকে 41 কোথা থেকে এলো? অপশন অপশনে তো 41 নেই। 15, ওকে। কি সব আলাদা আলাদা উত্তর আসছে কেন? ওকে, কাজল করেছে 10, বিশ্বজিৎ করেছে 10। ওকে, 10 অ্যান্সার করছো, ওয়েল ডান। বাহ বাহ, দীনবন্ধু, অনির্বাণ। চলো আমরা দেখি এর অ্যান্সার কি হয়। ঠিক আছে, চলো রিয়াও করেছো 10। দেখো ব্যাপার হচ্ছে, এই যে জিনিসটা চাওয়া হয়েছে সেটা কি চেয়েছে আমাকে কেউ বলতে পারবে? মানে কোন ইউনিটে চেয়েছে, কি চেয়েছে? দৈর্ঘ্য চেয়েছে, টাইম চেয়েছে, টাইম। টাইম চেয়েছে। বাহ। তো এই ধরনের অঙ্কের ক্ষেত্রে আমরা সবসময় লসাগু বের করি, তাই না? অনেক সময় বলে না যে ঘড়ির কাঁটা 30 সেকেন্ড 40 সেকেন্ড পর পর বাজে, তো আমরা সবাই লসাগু বের করি। এখানেও লসাগু বের করব, কিন্তু সময় বললে সময়গুলোর লসাগু করব। এখানে সময় বলা নেই। এগুলো যেগুলো বলা আছে দেখছো না, 3 কিলোমিটার 2 কিলোমিটার, এগুলো গতিবেগ বলা আছে, সময় নয়। তাই আমাকে সময়টা বের করতে হবে, তারপরে লসাগু বের করতে হবে। এবার সময়টা আমি কি করে পাবো? আচ্ছা বলো তো, যদি 5 কিলোমিটার বৃত্তাকার দৈর্ঘ্য হয় 5 কিলোমিটার, তাহলে 2.5 কিলোমিটার বেগে গেলে ক ঘন্টা সময় লাগবে? 2 ঘন্টা। 2 ঘন্টা লাগবে। বাহ। যদি 3 কিমি বেগে যাই তাহলে কত সময় লাগবে? 5/3 স্যার। 5/3। ঘন্টায় আমি করতে পারছি না এখন, ছাড়ো, কই বাদ নেই। আচ্ছা 2 কিমি বেগে গেলে কত সময় লাগবে 5 কিলোমিটার যেতে? 5/2। 5/2। বাস। এদের যেহেতু আমাকে এটা সময়, এটা সময়, এদের লসাগু বের করব। বলো তো 2, 5 আর 5 এর লসাগু কত? 10। আর 1, 3, 2 এর গসাগু কত? 1। 1। তা নিচে 1 মানে তো সেই 10ই আসছে, তো 10 ঘন্টা এটা হবে আমাদের অ্যান্সার। তুমি মেলাতে চাইলে মেলাতে পারো। দেখো সবগুলো 10 ঘন্টা গিয়েছে, এবং দেখবে প্রথমে যেখানে ছিল সেখানেই মিলিত হবে। আচ্ছা প্রথম জন 2.5 কিমি বেগে যায়, 2.5 কিমি বেগে, তাই না? 10 ঘন্টায় কত যাবে? 25। তার মানে সে 5 বার পাক খাবে, নিয়ে শুরুর জায়গায় চলে আসবে, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। ঠিক ওই 10 ঘন্টাতে যে 3 কিমি বেগে যায়, সে 10 ঘন্টায় যাবে 30। তার মানে সে ক পাক দেবে? সে 6 পাক দেবে, দিয়ে এখানে আসবে। 30 হতে গেলে এখানে পৌঁছাতে হবে। 1 বারে 5, 2 বারে 10, এইভাবে 6 বারে, তাই না? আর যে 2 কিমি বেগে যায়, সে 10 ঘন্টায় কত যাবে? 20 কিলোমিটার, মানে সে 4 পাক দেবে। তার গতিবেগ কম, তো 4 পাক দেবে, এখানে পৌঁছে যাবে একদম 20 কিলোমিটার, 0 থেকে আবার এখানে পৌঁছাবে, তাই না? তো 3 জনেই 10 ঘন্টা পর সেম জায়গাতে থাকবে। ক্লিয়ার সবার? স্যার উপর গেলে লসাগু আর নিচের গেলে গোসাগু, হ্যাঁ, স্যার। এখানে কিনা দেবো? হ্যাঁ, এলসিএম বললে উপরে লসাগু করতে হয়, নিচে গসাগু করতে হয়। আর গসাগু বললে উপরগুলোর গসাগু, নিচেরগুলোর লসাগু। যেটা বের করতে বলে উপরটাকে সেটা করতে হয়।
আচ্ছা, তাহলে শুধুমাত্র লসাগু বের করলে উত্তর বেরিয়ে যাবে। হ্যাঁ, অবশ্যই অবশ্যই। চলো 11 নম্বর প্রশ্ন দেখো। প্রশ্নে বলা হয়েছে 2 থেকে শুরু করে পরপর 80টি জোড় সংখ্যার গড় কত। দেখো একটা জিনিস মনে রেখো, টি যদি বলে ইভেন নাম্বার, যদি বলে ইভেন নাম্বার জোড় সংখ্যা, আর যদি টি বলে তাহলে উত্তর হয় সবসময় n+1, মানে যত টি বলবে তার সঙ্গে এক যোগ। হ্যাঁ, যদি বিজোড় সংখ্যা বলে, অড নাম্বার বলে, আর টি যদি বলে তাহলে এনই হবে উত্তর, যত টি বলবে সেটাই হবে উত্তর। তো বলো এখানে কত হবে, 80টি জোড় সংখ্যা বলে, জোড় সংখ্যা বলেছে, তখন আমাদের অ্যান্সার হবে 80 + 1 অর্থাৎ 81, এটাই হবে অ্যান্সার। এবার প্রশ্ন হচ্ছে কেন হয়, তাই না? চলো একটু ব্যাখ্যা করি তাহলে কেন হয়। দেখো এখানে 80 পর্যন্ত বলেনি, বলেছে 80টি জোড় সংখ্যা। একটি জোড় সংখ্যা বললে সেটা 2, দুটি বললে কত হয়, দুটি বললে হয় 4, 2 আর 4। যদি বলে 3টি জোড় সংখ্যা মানে যাবে 6 অবধি, মানে ডাবল চলে যাবে, তাই না? যদি বলে 4টি জোড় সংখ্যা তো 8 হবে, 4-এর দ্বিগুণ 8, 8 পর্যন্ত, 8 পর্যন্ত 4টি জোড় সংখ্যা থাকে। তাহলে 80টি জোড় সংখ্যা, তার মানে 80 2 160 পর্যন্ত যাবে, হ্যাঁ কিনা বলো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আর তোমরা সকলেই জানো যদি পরপর সংখ্যা বলে, জোড় হোক বিজোড় হোক স্বাভাবিক হোক যাই বলুক না কেন, প্রথম আর শেষটা যোগ করে 2 দিয়ে ভাগ করলে গড় পাই। গড় হচ্ছে ফার্স্ট প্লাস লাস্ট ডিভাইডেড বাই 2, তার মানে 162 ডিভাইডেড বাই 2 অর্থাৎ 81। ক্লিয়ার? হ্যাঁ স্যার। নেক্সট, দুটি সংখ্যার অনুপাত দেওয়া আছে 7 11, কত যোগ করলে 3 4 হবে? আমি তোমাদেরকে ক্লাসে বারবার শিখিয়েছিলাম, তোমাদেরকে মনে থাকবে তোমাদের, আশা করছি। যদি মনে না থাকে তো একবার শিখে নাও। আমি বলেছিলাম যদি যোগ করার কথা বলে তাহলে খুব সহজ, 5 অ্যান্সার করেছো তোমরা। 7/11 আর একটা বলেছে 3/4, এই দুটি আছে। প্রথমে যদি তুমি কোনাকুনি গুণ করে বিয়োগ করো সেটা উপরে যায়, ঠিক আছে? উপরেও বিয়োগ হয়, নিচেও বিয়োগ হয়। কোনাকুনি গুণ করে বিয়োগ সেটা উপরে হয়, 11 3 33, 7 4 28, এটা উপরে গেল। আর নিচের দুটি বিয়োগ, তার মানে 4 আর 3-এর বিয়োগ, বাস এইটুকু করলেই আমরা অ্যান্সার পাই। উপরে বিয়োগ করলে 5 হয়, নিচে হয় 1, তার মানে অ্যান্সার হবে 5। স্যার এটা অপশন টেস্ট করলে তাড়াতাড়ি হবে। হ্যাঁ করতে পারো, আমি নিষেধ করি না কাউকে, বা নিষেধ করাটা ঠিক না। অপশন টেস্ট করে করতেই পারো, করবে, অসুবিধা নেই, কোনো সমস্যা নেই। ঠিক আছে, করবে, হবে, অবশ্যই হবে, কেন হবে না। নেক্সট দেখো বলেছে দুটি সংখ্যার অনুপাত 3:5, সংখ্যা দুটি থেকে 9 বিয়োগ করা হয় তাহলে বিয়োগ ফলের অনুপাত হয় 12:23। তো ছোট সংখ্যাটি কত? দেখো এই ধরনের অঙ্ক ট্রিক্স দিয়ে করি আমরা। কিভাবে করি দেখো, আছে কত, আছে হচ্ছে 3:5, আর হয়েছে 12:23, 9 বিয়োগ করার ফলে। দেখো বিয়োগ করলে কি কমে যায়, বেড়ে যায়? বাড়ে না, এখানে বেড়ে যাচ্ছে। তো যদি এই সিচুয়েশন আসে তোমার কাছে তাহলে করবেটা কি, নিচের যে পার্থক্য আছে সেটা উপরে গুণ করে দাও। নিচে পার্থক্য কত 9, সেটা উপরে গুণ করো, আর উপরের পার্থক্য 2, সেটা নিচে গুণ করো, তাহলেই দেখবে মিলে যাচ্ছে। 9 গুণ করো, 9 3 27, 11 পার্থক্য না? স্যার তাই তো স্যার। তাই তো স্যার, তো বলতে কি হচ্ছে, তাই তো স্যার, ভুল করছি বলবে দাদা ভুল করছো, তা নয় তাই তো স্যার। নেক্সট 11 দিয়ে গুণ করো, 11 3 33, আর 11 5 55, 2 দিয়ে গুণ করলে 12 2 24, আর এটা 23 2 46। এবার দেখো সেম পার্থক্য এসছে, কারণ দুটি থেকেই আমি 9 বিয়োগ করব। দেখো 33 থেকে 24 হয়েছে, কত বিয়োগ গিয়েছে? 9 ইউনিট। 55 থেকে 46 কত বিয়োগ গেল? 9 ইউনিট। আচ্ছা এখানে কত বিয়োগ দিয়েছিলাম আমরা 9 বিয়োগ করা হয়। আচ্ছা 9 ইউনিট মানেই তো 9, যেটা বিয়োগ গেল 9 ইউনিট মানেই তো 9,
তাহলে 1 ইউনিট হবে 1। এবার আমাকে বলেছে ছোট সংখ্যা কোনটা, তো ছোট সংখ্যা তাহলে 33 ইউনিট আছে, 33 ইউনিট মানে 33 হবে, এটাই ছোট সংখ্যা। বড় সংখ্যা হতো 55। হ্যাঁ, আরেকটা জিনিস মনে রেখো, অনেকেই ভুল করে এখানটাই করে, এই জিনিসটা আর কাজে লাগবে না, ঠিক আছে? একবার যখন তুমি নিয়ে চলে গেলে তখন এটা বাদ, একবার যখন তুমি গুণ করে হয়ে গেলে তখন এটা আবার চলে যাবে, এটার কোনো কাজে লাগবে না, ঠিক আছে? স্যার ছোট সংখ্যা বা বড় ওই যে সংখ্যা তিনের মাল্টিপল 3 বলেছে, 3 এর মাল্টিপল 33 একটাই, ওটার উত্তর। আবার সেই আসো, আরে বাবা, এখানে অপশনে তোমাকে আমি দিয়েছি এরকমভাবে, অপশনে এরকম যদি দেয় 30, 33, 36 আর 39, আমি ওটা বলছি না, এই অপশন অনুযায়ী দেখে উত্তর হবে, অন্য থাকলে করতে হবে। আমি কেন নিষেধ করছি এটা বোঝার চেষ্টা করো। অঙ্ক শিখবো তো আমরা, তাই না? অঙ্ক ওই দিকে যদি মন থাকে না, আমি বলি, কারণ আমি তোমাদের মতো স্টুডেন্ট ছিলাম, অপশন টেস্ট করে হয় না তা নয়, ম্যাক্সিমাম অঙ্ক অপশন টেস্ট করে হয়, অনেক আছে অপশন টেস্ট করে হয় না। এবার তুমি যদি অভ্যস্ত থাকো অপশনের দিকে তাকানো বারবার, তুমি পরীক্ষার হলে সেটাই করবে, বারবার তোমার মন চাইবে যে অপশন থেকে বের করে নেব, কী হবে, ফেসে যাবে। কিন্তু স্যার অনেক সময় সময় যায়। হ্যাঁ, ফেসে যাবে তো অনেক সময়। ঠিক আছে, হয়তো 10টি অঙ্কের মধ্যে হয়তো 5টি অঙ্ক তোমার অপশন ধরে হয়ে গেল, তো করে দেবে, সমস্যা কিছু নেই, যেগুলো অপশন ধরে হবে সেগুলো করে দেবে। কিন্তু কেন আমি অভ্যেস করাই না তোমাদের, কারণ ওই অভ্যেসে যদি যাও তো আমি ফেসেছি, তোমরাও ফেসে যাবে। ওই কারণে আমি ম্যাক্সিমাম অপশন টেস্টকে এড়িয়ে চলার চেষ্টা করি, যেগুলো খুব কঠিন, মানে অঙ্ক না শিখেই অপশন টেস্ট করে করলে ভালো হয়, সেগুলো আমি অপশন ধরে তোমাদেরকে করতে বলি, আমি নিজেও করাই। কিন্তু অভ্যেসটা রেখো, অপশানে ধরে করার অভ্যেসটা একটু কমিও, কারণ পরীক্ষার হলে যদি ওই অভ্যেসটা থাকে না তো অনেক সময় প্রবলেম, একটা অঙ্কে তখন তোমার 5 মিনিট খেয়ে নেবে, কারণ তুমি অঙ্ক পারছো। আর অঙ্ক পারা সত্ত্বেও যদি তুমি শুধু অপশান দিকে যাও না, তো একটা অঙ্ক যদি না পারছো তো ওটা না ছাড়া অবধি না তুমি এগিয়ে যেতে পারবে না, তখন কেন হচ্ছে না, তো অসুবিধা হয়, ঠিক আছে? আর বাকি অবশ্যই করবে অপশান ধরে, কেন করবে না, যেগুলো হয়, যেমন ওই অঙ্কটা করলে ঠিক আছে, খুব ভালো কথা, কিন্তু আগে অঙ্কটিকে বোঝো, অঙ্কটি কিভাবে করছি, কিভাবে অপশন ধরে না করতে পারলে কিভাবে আমি করতে পারবো, সেই অঙ্কটা ভালো করে শেখো, তারপরে তো অপশন আছেই বাবা, তোমাদের জন্য সেই অপশন তো খোলা, তাই না? চলো নেক্সট। একটি থলিতে 1 টাকা 25 পয়সা এবং 50 পয়সার মুদ্রার অনুপাত 3:4:5, মোট 325 টাকা, তাহলে 50 পয়সার মুদ্রা কত? এগুলো তো তোমরা সকলের পারা উচিত, খুব সিম্পল একটা নিয়ম তোমাদেরকে শিখিয়েছিলাম আমি, তাই না? সমস্ত অঙ্ক এই একটা নিয়মেই হয়ে যায়। বাহ, 250খানা উত্তর করেছো, ঠিক উত্তর হয়েছে। দেখো এখানে মুদ্রার অনুপাত দেওয়া আছে, তাই না? আচ্ছা সুমিত, কিছু বলছো? হ্যান্ড রাইজ করে আছো সুমিত? অনেকক্ষণ থেকে হাতেই আছে। ওকে, চলো এখানে দেখো মুদ্রার সংখ্যার অনুপাত দেওয়া আছে, তো আমি ধরেই নেব যে 3টি প্রথমে বলেছে, তো আমি অনুপাত হিসেবে ধরে নেব 1 টাকা আছে 3টি, তারপর 25 পয়সা আছে 4টি, আর 50 পয়সা আছে 5টি। তো এবার বলো তো 3টি যদি 1 টাকা হয় তাহলে মোট কত টাকা? 3 টাকা। 3 টাকা। স্যার 4টি যদি 25 পয়সা হয় তাহলে কত টাকা? 1 টাকা স্যার। 1 টাকা। তাহলে 1 টাকা হবে। হ্যাঁ, সরি, ওকে, 1 টাকা। আর 5টি যদি 50 পয়সা হয় তাহলে ক টাকা? 2 টাকা 50 পয়সা। 2 টাকা 50 পয়সা, 2.5 টাকা। আচ্ছা এই টাকাগুলো যদি আমি যোগ করি, কেন টাকাগুলো মোট করছি? কারণ এখানে মোট টাকা দেওয়া আছে, যদি টি মোট থাকতো, মোট এত টি, তাহলে আমি টিগুলো যোগ করতাম, ক্লিয়ার? মোট টাকা দেওয়া আছে, আমি টাকাগুলো যোগ করব, এটা হচ্ছে টাকাগুলো যোগ করলে হচ্ছে 6.5 টাকা। এবার বারবার আমি একই প্রশ্ন করি, তাই না? ক্লাসে তোমাদেরকে এই প্রশ্ন করেছিলাম যে বলো তো এই 6.5 টাকার মধ্যে কতগুলি 50 পয়সা আছে? 5টি স্যার। 5টি আছে, 50 পয়সা আছে 5টি, তাই না? এই 6.5 টাকাতে
তিনটি আছে 1 টাকা, চারটি আছে 25 পয়সা, আর পাঁচটি আছে 50 পয়সা। তো 6.5 টাকাতে পাঁচটি, তাহলে 325 টাকাতে কত? বাস এইটুকুই তো নিয়ম। দশমিক তুলে দাও, উপরে একটা শূন্য চলে আসবে। এটা 13 দিয়ে কাটলে 5, এটা 13 দিয়ে কাটলে 13 2 26, 13 5 65, 5-এর সঙ্গে 25 কাটলে 5, 50 5 250। এটাই হচ্ছে আমাদের উত্তর, অ্যান্সার হবে অপশন সি। এরপর যদি মোট তোমাদের টি দেওয়া থাকতো, তাহলে আমরা টি গুলোকে মোট যোগ করতাম। এই ধরনের প্রশ্ন যদি থাকে তো আমি করেছি, ক্লাসে করিয়েছি, তোমাদেরকে বিস্তারিত করিয়েছি। চলো নেক্সট কোশ্চেন। বলা হয়েছে একটি দ্রব্যের 15% ছাড় আর অপর দ্রব্যের 20% ছাড় সমতুল্য, তাহলে দুটি দ্রব্যের ক্রয় মূল্য কত? দেখো, এই ধরনের অঙ্কের ক্ষেত্রে যদি দুজনের পার্সেন্টেজ সমান বলে, যেমন এ আর বি, এ এর 15% আর বি এর 20% সমান, তাহলে যদি সমান বলে দেয়, তাহলে প্রথমটার যেটা পার্সেন্টেজ সেটা দ্বিতীয়তে দেবে, আর দ্বিতীয়র যেটা পার্সেন্টেজ সেটা প্রথমে দেবে। এটাই হবে অনুপাত, এটাই হবে অনুপাত। ঠিক আছে? যদি দুজনের আলাদা আলাদা দুটি সংখ্যা যাদের পার্সেন্টেজ কিছু পার্সেন্ট, এটার কিছু পার্সেন্ট আর ওটার কিছু পার্সেন্ট যদি সমান বলে, তাহলে অনুপাত হবে প্রথমটা দ্বিতীয়তে চলে যাবে, দ্বিতীয়টা প্রথমে, মানে কাটাকাটি করলে 5 দিয়ে কেটে দাও, এটা পাবে 4, 5 দিয়ে কাটলে এটা 3। এই হচ্ছে অনুপাত। এবার যেহেতু আমাকে বলেছে এই দ্রব্য দুটির ক্রয় মূল্য কত হতে পারে, মানে অপশনগুলির মধ্যে কোনটা হতে পারে, তখন আমাকে অপশনগুলো টেস্ট করতে হবে। এটা কাটলে আমরা কি পাই? 2:1 পাই, তাই না? তার মানে এটা নয়। এটা কাটলে 20 দিয়ে কাটলে 3:2 পাই, এটাও নয়। 80 আর 60 20 দিয়ে কাটলে 4:3, এইটা হচ্ছে 4:3। 80 আর 60 তুমি 20 দিয়ে যদি কাটো তুমি 4:3 পাবে। তার মানে এইটা হতে পারে, এই দামটা হতে পারে। একজন 4 ভাগ, একজন 3 ভাগ। 80টা হচ্ছে 4 ভাগ আর 60 হচ্ছে 3 ভাগ। ক্লিয়ার? হ্যাঁ স্যার। চলো নেক্সট 16 নম্বর কোশ্চেন দেখো। বলেছে এক ব্যক্তি কিছু জিনিস 6,000 টাকা দিয়ে কিনলো, সে অর্ধেক 10% লাভে বিক্রি করলেন এবং বাকি জিনিস শতকরা কত লাভে বিক্রি করলে মোটের উপর 25% লাভ হবে। চলো, এটাও তোমরা ক্লাসে করেছো, ট্রিক্স মনে আছে? সুষমা? কার মনে নেই? স্যার অঙ্কটা আমি পারবো, কিন্তু স্যার খাতা পেন লাগবে, আমি যেহেতু ডিউটিতে আছি বলে স্যার করতে পারিনি। ওকে নিরাজ। স্যার 10/100 সমান x ইন্টু 125/100। ওকে, চলো, যদি এই ধরনের অঙ্ক থাকে এগুলোর জন্য খাতা পেনের কোনো প্রয়োজন নেই। যদি অর্ধেক অর্ধেক বলে, একটা তো অর্ধেক বলে দিয়েছে আর একটা বাকি অর্ধেক বলেছে, অর্ধেক অর্ধেক যদি বলে, তাহলে একটা বলা আছে লাভে আর একটা টোটালের ওপর বলা আছে। তো সবসময় কি করবে? টোটালটাকে দ্বিগুণ করে দেবে, টোটালটাকে দ্বিগুণ করে দেবে, দিয়ে এখানে যদি লাভ বলে তাহলে উল্টো মাইনাস দেবে, -10, মাইনাস প্রথমটা। কেন মাইনাস করলাম? কারণ একটাতে যদি লাভ হয় তাহলে আর একটাতে কম লাভ করলেও চলবে, তাই না? হ্যাঁ স্যার। ওর জন্য মাইনাস হয়। আর যদি একটা লোকসান হতো, প্রথমটা যদি ক্ষতি হতো, তাহলে আরেকটাতে লাভ করতে গেলে, টোটালে লাভ করতে গেলে আরেকটাতে বেশি লাভ করতে হয়, তখন ওর জন্য প্লাস হয়। তো ওটা মনে রেখো, যদি একটা লাভ বলে দেয় তাহলে মাইনাস হবে সেটা, আর যদি ক্ষতি বলে দেয় সেটা যোগ হয়ে যায়। ওকে, তাহলে আমরা কি পাই? 50 - 10 অর্থাৎ 40%। তো এইটা টোটালটার দ্বিগুণ মাইনাস প্রথমটা, বাস, আর কিছু না, অ্যান্সার হয়ে স্যার যাবে। এইটা কখন অ্যাপ্লাই করব? যখন অর্ধেক অর্ধেক বলবে, হ্যাঁ, আর যখন যদি অর্ধেক, ঠিক সুমিত, যখন অর্ধেক অর্ধেক বলবে তখন। অংশ যদি বলে দেয় তাহলে নয়, কিন্তু অর্ধেক অর্ধেক যদি বলে দেয় তাহলে টোটালটাকে সবসময় দ্বিগুণ করবে, তারপরে দেখবে যে প্রথমটাতে লাভ হয়েছে না ক্ষতি হয়েছে। যদি প্রথমটাতে ক্ষতি হয় তাহলে দ্বিতীয়টাতে তো অনেক বেশি লাভ করতে হবে, তাই না? তাই ওটা প্লাস হয়ে যাবে। আর যদি প্রথমটাতে লাভ হয় তাহলে দ্বিতীয়টাতে কম লাভ করলেও চলবে, তাই মাইনাস হয়। ক্লিয়ার? স্যার প্রসেস দিয়ে দেখিয়ে দেন না একটু এটা। ওকে,
এবার এই ধরনের অঙ্কের ক্ষেত্রে এই যে 6000 দিয়েছে, তুমি 6000 না দিয়ে 100 ধরেও করতে পারো, কোনো সমস্যা। ধরো টোটালটা 100, ঠিক আছে, একটা অর্ধেক হচ্ছে 50 আর একটা অর্ধেক হচ্ছে 50, কারণ এটা পার্সেন্টেজ দেওয়া আছে। পার্সেন্টেজ মানে 100 ধরে করলে যা জিনিস, 6000 ধরে করলেও তাই জিনিস, 6 লক্ষ ধরে করলেও সে একই জিনিস, তাই না? পার্সেন্টেজই থাকে। দেখো প্রথমটাতে টোটালে কত লাভ করবে, 25%, মানে টোটাল তো 100 টাকা, টোটাল লাভ করবে 25 টাকা, এইটা টোটাল লাভ করবে। এর মধ্যে প্রথমটাতে লাভ করেছে 10%, প্রথম মানে 50-এ 10% মানে 5 টাকা লাভ। আচ্ছা, এইটাতে যদি 5 টাকা লাভ হয় আর টোটালের উপর যদি 25 টাকা লাভ হয়, তাহলে বলো এই দ্বিতীয়টাতে কত লাভ করতে হবে? 10%, 20% স্যার। 20% নয়, 20 টাকা, 20 টাকা লাভ করতে হবে, তাই না? এখানে 5 টাকা লাভ হয়েছে আর এখানে 20 টাকা লাভ করলেই তো টোটাল 25 টাকা লাভ, ঠিক? তাহলে এই যে 50 টাকা, এতে 20 টাকা লাভ করতে হবে, তাহলে 50-এ লাভ করতে হবে 20, 100-তে কত? তাহলে তুমি পার্সেন্টেজ পেয়ে যাবে 40%। ক্লিয়ার? হ্যাঁ স্যার। নেক্সট, এক ব্যবসায়ী একটি দ্রব্যের 2/3 অংশ 6% লাভে এবং বাকি অংশ 3% ক্ষতিতে বিক্রি করে মোটের ওপর 540 টাকা লাভ করেন। দ্রব্যটির ক্রয় মূল্য কত ছিল? দেখো এই ধরনের অঙ্ক সবসময় ট্রিক্স ব্যবহার করবে। টোটাল লাভ বলা আছে, দুটি অংশ বলা আছে, সেই দুটি অংশের লাভ না ক্ষতি সেটা বলা আছে। তো এই ধরনের অঙ্কের ক্ষেত্রে ক্রয় মূল্য বের করার সিম্পল নিয়ম হচ্ছে টোটাল লাভ ইন্টু 100, সবসময় টোটাল লাভ ইন্টু 100। আর প্রথম অংশ প্রথম পার্সেন্টেজ গুণ, আচ্ছা একসঙ্গে করে দিই, তোমরা লিখে করতে পারো, ঠিক আছে, তোমাদের উচিত লিখে করে নেওয়া। স্যার এক ধরে করলে তো হয়ে যাবে? হ্যাঁ, হবে না কেন, এক্স ধরার থেকে বেশি সহজ বলছি, দেখো মনে রাখবে টোটাল লাভ 540 ইন্টু 100, এটা সব সময় হবে। নিচে হবে কি, এই প্রথম অংশ আর প্রথম পার্সেন্টেজ গুণ, মানে 2/3 অংশ আর 6%। আরেকটা হবে দ্বিতীয় অংশ আর দ্বিতীয় পার্সেন্টেজ গুণ। আচ্ছা দ্বিতীয় অংশটা কত? একটা হচ্ছে 3/2 তাহলে আরেকটা হবে কত? 3/1 এটা তার পার্সেন্টেজ গুণ করে দাও 3। এবার বলো এই যে প্রথমটা ছিল এটা তার লাভ হয়েছে না ক্ষতি? লাভ স্যার। তাহলে প্লাস দাও আগে। এটাতে লাভ হয়েছে না ক্ষতি? ক্ষতি স্যার। তো মাইনাস দাও, বাস হয়ে গেল, তাই না? চলো আমরা কি পাই, আমরা পাই 540 ইন্টু 100, আর নিচে দেখো কাটাকাটি যায়, এই 3 দিয়ে 6 কাটলে কত? 2, তাহলে এটা 4, আর 3-এর সঙ্গে 3 কেটে গেল মানে 1, তো 4 থেকে 1 বিয়োগ করলে কত হয়? 3। 3-এর সঙ্গে 540 কাটলে 18 3 54, 180 আর 100 গুণ করে দাও, 18,000। এটাই হবে উত্তর, অ্যান্সার হবে অপশন এ। চলো নেক্সট, চালের দ্রব্যমূল্য 10% বৃদ্ধি পেল, কোনো পরিবার চালের ব্যবহারও 10% বৃদ্ধি পেল, তবে ওই পরিবারের নতুন খরচ আর পূর্বের খরচের অনুপাত কত? দেখো এই যে পূর্বের খরচ বলেছে না, এটা সবসময় কি ধরে আমরা ক্লাসে শিখেছ, পূর্বের খরচটা সবসময় 100 ইন্টু 100 হয়, 100। তাই না? এইটা কি বলেছিলাম, নতুনটা কি বলেছিলাম, দেখো 10 বেড়েছে তার মানে হয়ে যাবে 110 ইন্টু এটাও 10 বেড়েছে মানে হয়ে যাবে 110, বাস এটাই তো অনুপাত। দেখো এ পক্ষের 2টি শূন্য, এ পক্ষের 2টি শূন্য কেটে দাও, তাহলে এটা 11 11 121 আর এটার 100, এটাই হবে উত্তর, অ্যান্সার হবে অপশন সি। সহজ, এগুলো তোমাদেরকে বারবার করিয়েছেন। নেক্সট, রাম 5 কিমি প্রতি ঘন্টা গতিবেগে হাঁটতে শুরু করে এবং 4 ঘন্টা পর শ্যাম সাইকেল নিয়ে 10 কিমি প্রতি ঘন্টা বেগে তার পেছনে যায়। সরু স্থান থেকে কত দূরে শ্যাম রামকে ধরবে? 40। আচ্ছা এই ধরনের অঙ্কের ক্ষেত্রে তোমাদের মনে আছে, যারা রেলওয়ে ব্যাচে আছো তাদেরকে তো আমি সেদিনই করালাম, গত ক্লাসেই করিয়েছি। এই ধরনের অঙ্কের ক্ষেত্রে যেখানে দূরত্ব বলবে, কত দূরত্ব ধরে ফেলবে,
তার ফর্মুলা হচ্ছে গতিবেগ দুটি উপরে গুণ, গতিবেগ দুটি নিচে বিয়োগ, ইন্টু সময়ের পার্থক্য। এইটুকুই তো কাজ। তাহলে গতিবেগ কি কি আছে? গতিবেগ আছে 5 কিলোমিটার আর 10 কিলোমিটার, এটা উপরে গুণ, নিচে বিয়োগ হবে 10 - 5, ইন্টু সময়ের পার্থক্য। কত ঘন্টা পর যাত্রা শুরু করেছে? 4 ঘন্টা পর, বাস। উপরে হচ্ছে 50। আচ্ছা নিচেরটা তো 5, এই 5-এর সঙ্গে 5 কেটে যাবে, তো 4 × 10 = 40। এটাই হবে উত্তর। অ্যান্সার হবে অপশন সি। ক্লিয়ার? অঙ্কর ভাতাটা এরকম হতে হবে, তাই তো? একদম। চলো নেক্সট। আচ্ছা 20টা তো কেটে গিয়েছে, তো কি আছে? চলো 20টা বাদ দিলাম। নেক্সট বলা হয়েছে একটি এক্সপ্রেস ট্রেন 100 কিমি প্রতি ঘন্টা গতিবেগে যাত্রা করে এবং প্রতি 75 কিমি অন্তর অন্তর 3 মিনিট করে থামে। সরুস্থান থেকে 600 কিমি দূরত্ব অতিক্রম করতে কত সময় লাগবে? দেখো যদি কোথাও না থামতো তাহলে কত সময় লাগতো? 600 কিমি যাচ্ছে 100 কিমি বেগে, 6 ঘন্টা লাগতো স্যার। 6 ঘন্টা লাগতো। টোটাল 600 কিলোমিটার, 100 কিমি বেগে যদি যায় 1 ঘন্টায় 100 কিমি, তাহলে 6 ঘন্টায় 600 কিমি। এবার বলো সে যদি থামে, মাঝে কোথাও থেমে যায়, তাহলে তার সময়টা বেড়ে যাবে। এই যতক্ষণ থামবে ততক্ষণ সময়টা বেশি লাগবে। এবার প্রশ্ন হচ্ছে কতবার সে থামবে? 75 কিমি অন্তর অন্তর থামে, তাহলে আছে তো টোটাল 600 কিলোমিটার, আর থামছে কত? 75 কিমি অন্তর অন্তর, তো কতবার থামবে? স্যার 8 বার। 75 8 হচ্ছে 600, তাহলে 8 বার, কিন্তু 7 সবসময় বার থামবে, 7 বার। একবার বিয়োগ করতে হয়। কেন? কারণ লাস্ট বারেরটা থামার দরকার নেই, লাস্ট বার তো পৌঁছে যাবে, তো থামার দরকার নেই, তার মানে 7 বার থামবে। ওকে, মাঝে 7 বার থামবে, ঠিক? তো একবারে 3 মিনিটের জন্য থামে, তাহলে 7 বারে কত মিনিট লাগবে? 7 বারে 21 মিনিট। 21 মিনিট সে থেমেছে, তাহলে টোটাল কত সময় লাগলো? 6 ঘন্টা, আর এদিকে 21 মিনিট, তো 6 ঘন্টা 21 মিনিট। অ্যান্সার হবে অপশন বি। ক্লিয়ার? চলো নেক্সট। এটাও খুব কমন কোশ্চেন, আর তোমরা এটা বারবার তোমাদের 21-এরটা আরেকবার বলবেন তো। 21-টা বুঝতে পারো নি? কোন জায়গায়? সেখানে 4 বার থেকে 1 বার বিয়োগ কি জন্য হলো? 8 বার থেকে 1 বার বিয়োগ। আরে মাঝে মাঝে কবার থামবে? তোমার ও 0 থেকে শুরু করছে, ও গিয়ে 75-তে একবার থামবে, হ্যাঁ কি না? বলো বলো, মুখে মুখে বলো। 150-তে আর একবার থামবে, 2 বার হলো, 1 বার 2 বার। তারপরে 225-এ 3 বার থামবে, তারপরে 300 হবে 75 কিলোমিটার, 300-তে 4 বার। তারপরে 375, এখানে 5 বার থামবে, 5 নম্বর। 375 পর 75 যোগ করলে কত হয়? 450। 450-তে আর একবার থামবে, 6 বার। তারপরে থামবে 625, না কত হচ্ছে? 525, না 525, 525-এ একবার, 7 বার। তারপরে এই 525-এর পর 75-তে 600, 600-তে আর থামার তো দরকার নেই, তো পৌঁছে গিয়েছে। বুঝতে পেরেছো? আচ্ছা মানে মাঝ পর্যন্ত তো। মাঝে কবার থামবে? মাঝে 7 বার থামবে, ঠিক আছে? চলো next। একটি খরগোশের প্রতি 5 লাফে একটি কুকুর 4 লাফ দেয়, কিন্তু কুকুরের 3 লাফ খরগোশের 4 লাফের সমান। তাদের গতিবেগের অনুপাত কত? এই ধরনের অঙ্ক দেখলেই কার অনুপাত চেয়েছে দেখবে। প্রথমে খরগোশ চেয়েছে, খরগোশ দাও, তারপরে কুকুর চেয়েছে, কুকুর লিখো, দিয়ে খরগোশে খরগোশ দাও আর কুকুরে কুকুর দাও। এই প্রথম 5 লাফ টাকার
খরগোশের 5 লাফ, তো খরগোশে লিখো 5। তা কুকুরের 4 লাফ, কুকুরে লিখো 4। আবার কুকুরের 3 লাফ, তো কুকুরে লিখো 3। আর খরগোশের 4 লাফ, তো খরগোশে লিখে দাও 4। এবার কার আগে বের করবে? খরগোশের। তো খরগোশের প্রথমটা নাও, কোনাকুনি গুণ করে দাও। 5 3 15, এটাই হবে খরগোশের গতিবেগ। আর 4 4 16, এই কোনাকুনি গুণ করলে কুকুরের গতিবেগ। এটাই হবে অ্যান্সার। অ্যান্সার হবে অপশন ডি। ক্লিয়ার? আর এটার একটাই নিয়ম, তো মুখস্থ করে নেবে, এ তো সিম্পল নিয়ম। খরগোশে খরগোশ, কুকুরে কুকুর লিখবে, কোনাকুনি গুণ করলে অ্যান্সার। ক্লিয়ার সবার? হ্যাঁ স্যার। ওকে, চলো আর অঙ্ক নেই। স্যার 20 নম্বর স্যার। স্যার 20। সেই 20 নম্বরটা নিয়েই পড়ে আছো। 20 নম্বরটা কি বলতো, দুই দিকে হয়ে আছে। আচ্ছা, ছোট করি। ওকে, বলেছে কি এক ব্যক্তি 12 কিমি প্রতি ঘন্টা গতিবেগে গেলে গন্তব্যে পৌঁছাতে 10 মিনিট দেরি করে, আর 15 কিলোমিটার ঘন্টায় গেলে 5 মিনিট দেরি করে। বাড়ি থেকে গন্তব্যস্থলের দূরত্ব কত? এগুলোও আমরা ট্রিক্স দিয়ে করি, ঠিক আছে? এগুলো আমরা ট্রিক্স দিয়ে করি। কি না, গতিবেগ দুটি উপরে গুণ হবে, নিচে গতিবেগ দুটি বিয়োগ হবে, ইন্টু আচ্ছা যোগ হবে, ইন্টু ইন্টু সময়, সময়ের ডিফারেন্সটা কত সেটা, সময়ের ডিফারেন্স কত সেটা। তাহলে গতিবেগ কত? 12, স্যার আরেকবার বলুন এটি। 12 আর 15, এটা হচ্ছে গতিবেগ। গতিবেগ দুটি উপরে গুণ হবে, হ্যাঁ স্যার। ঠিক আছে? আর গতিবেগ দুটি নিচে বিয়োগ হবে। মাইনাস হবে স্যার। স্যার হ্যাঁ, এক্স মানে ওয়াই হবে স্যার। মাইনাস হবে, হ্যাঁ মাইনাস হবে, ঠিক। প্লাস দিচ্ছে। হ্যাঁ বলো, কেউ কি বলছিলে স্যার বলে? গতিবেগ দুটি উপরে গুণ হবে, গতিবেগ দুটি নিচে বিয়োগ হবে, ইন্টু সময়ের পার্থক্য, বাস হয়ে যাবে আমাদের অ্যান্সার। নিচে কত হবে? 15 মাইনাস 12, ইন্টু সময়ের পার্থক্য কত। দেখো এখানে 10 মিনিট দেরি করে আর এখানে 5 মিনিট দেরি করে, তাহলে সময়ের পার্থক্য কত দুজনের মধ্যে? 5 মিনিটের পার্থক্য। ধরো তুমি আর আমি অফিসে যাচ্ছি, তুমি 5 মিনিট আগে মানে দেরি করো আর আমি 10 মিনিট দেরি করি, তো তোমার আমার মধ্যে সময়ের পার্থক্য কত? 5 মিনিটের, তাই না? তো তোমার থেকে আমি 5 মিনিট আগে যাই, তুমি 5 মিনিট পরে আসো, তোমার টোটাল 10 মিনিট দেরি, আমার 5 মিনিট দেরি, কিন্তু তোমার আর আমার মধ্যে পার্থক্য হবে 5 মিনিটের, ঠিক আছে? ধরো এটা সঠিক সময়, আমি 10 মিনিট আগে আগে আসি এটা, আর তুমি 5 মিনিট দেরিতে আসো এখানে, তাহলে তোমার আর আমার মধ্যে কত পার্থক্য? তোমার আর আমার মধ্যে 5 মিনিটের পার্থক্য, ঠিক আছে? তো 5 মিনিট আগেরগুলো যেহেতু আমি ঘন্টা, কিলোমিটার প্রতি ঘন্টা ছিল, তো একে 60 দিয়ে ভাগ করে আমরা ঘন্টা করে নেব 5 মিনিটকে, বাস কাটাকাটি করবো, অ্যান্সার পেয়ে যাবো। ওকে, চলো স্যার 5 আমরা পাচ্ছি 12 ইন্টু 15, নিচে হবে 3 ইন্টু 5 বাই 60। দেখো 3-এর সঙ্গে 12 কাটলে আমি 4 পাই, 4 আর 15 60 হয়, নিচে 60 কেটে যাবে, তো শুধু হবে 5 কিলোমিটার, এটা হবে উত্তর। তো মনে রেখো এইগুলো সিম্পল, ঠিক আছে? গতিবেগ দুটি বিয়োগ, নিচে উপরে গুণ, ইন্টু সময়ের পার্থক্য। ওকে, ওকে স্যার। বলছি ওটা দেরিতে পৌঁছালে হচ্ছে পাস হতো না?